এই গল্পের শুরুতেই আমরা আমাদের নায়িকা ইউশিকে দেখতে পাই। সে হিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল। পড়াশোনায় সে খুবই ভালো। পার্ট টাইম জব হিসেবে সে প্রাইভেট টিউটরের কাজ করে। সে একটি লাইব্রেরিতে আসে হিস্ট্রি বুক নেওয়ার জন্য, কারণ আজ ইউশির বয়ফ্রেন্ডের জন্মদিন আর এ বইটি সে তার বয়ফ্রেন্ডকে উপহার দিতে চায়। তারপর আমরা আমাদের নায়ক সানকে দেখতে পাই। সে অনেক ফেমাস একজন সুপারস্টার ছিল। সেও এই একই লাইব্রেরিতে এসেছিল। এখন ইউশি যে হিস্টোরি বুকটি খুঁজেছিল সেটা ছিল শেলফের একদম উপরের সাইডে, যেটা ইউশি নাগাল পাচ্ছিল না। এমন সময় সানও একই বই নিতে আসে এবং উঁচু শেলফ থেকে বইটি নামাতে দেখে ইউশি ভাবে হয়তো তার জন্যই নামাচ্ছে, কিন্তু শেষে সান নিজের জন্যই বইটি নিয়ে চলে যায়, কারণ তার পরের ড্রামাটি ছিল ঐতিহাসিক যুগ রিলেটেড। এটা দেখে ইউশি সানের সঙ্গে ঝগড়া করে বলে যে সে আগে এই বইটি দেখেছিল। সান বলে সে দেখলো বইটা তো সানই আগে নামিয়েছে। ঝগড়ার শব্দ শুনে সানের ফ্যানেরা তো চারপাশে দৌড়াদৌড়ি শুরু করে সানকে খুঁজে বের করার জন্য। তাই কোনো উপায় না পেয়ে সান নিজের এবং ইউশির ব্যাগ ফ্লোরে ফেলে দিয়ে ইউশিকে জড়িয়ে ধরে। ফলে সানের ফ্যানেরা তাকে খুঁজে না পেয়ে তাদের পাশ দিয়ে অন্যদিকে চলে যায়। আর আচমকায় এমন জড়িয়ে ধরার কারণে ইউশি তো পুরাই শকড হয়ে যায়। তারপর দুজনেই নিজেদের ব্যাগ নিয়ে নিজ নিজ কর্মস্থলে ফিরে যায়। তবে এখানে ভুল করে দুজনের ব্যাগটা অদলবদল হয়ে যায়। সান চলে যায় একজন ডিরেক্টরের সাথে দেখা করতে নতুন রুলের জন্য। অপরদিকে ইউশি যায় একটি ছোট্ট বাচ্চা এবং তার মায়ের সঙ্গে দেখা করতে নতুন টিউটর হিসেবে। ইউশি এ বাচ্চাটির জন্য একটি প্রবন্ধ লিখে নিয়েছিল। ব্যাগ থেকে নোটবুক বের করতে গেলে দেখা যায় একটি খেলনা হাতুড়ি উঠে এসেছে। অপরদিকে সানের সাথেও একই ঘটনা ঘটে। সে ব্যাগ থেকে তার ড্রামার রুলের জন্য জিনিসপত্র বের করতে গেলে পাওয়া যায় ইউশির নোটবুক। ডিরেক্টর তো সানকে তার রুলের জন্য ভালো করে আগে প্রিপারেশন নিয়ে আসতে বলে। এখন সানের ম্যানেজার সানের জন্য একজন হিস্ট্রি টিউটর নিয়ে আসে, যাতে সান ইতিহাস সম্পর্কে ভালোভাবে জানতে পারে এবং তার নেক্সট প্রজেক্টের জন্য প্রিপারেশন নিতে পারে। দেখা যায় সানের টিউটর আর কেউ নয়, বরং ইউশিই ছিল। ওরা দুজন দুজনকে দেখে বলে, তুমি এখানে? ম্যানেজার বলে, ও তোমরা দেখছি আগে থেকেই একে অপরকে চিনো, তাহলে তো ভালোই হলো। এদিকে সান বলতে থাকে, তোমার জন্য আমার রুলটা ক্যান্সেল হয়ে গিয়েছে। আর ইউশি বলে, তোমার জন্য আমারও টিউশন হাতছাড়া হয়ে গিয়েছে। এ নিয়ে তো ওদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। ইউশি জানায় সে সানকে পড়াতে পারবে না। সান বলে, তো আমিও কি তোমার কাছে পড়ার জন্য মরে যাচ্ছি নাকি? ইউশি সানকে পড়াবে না বলে চলে যায়। এতে আবার সানও রেগে যায়, কারণ সানের মতো বড় একজন সুপারস্টারকে একটি সাধারণ মেয়ের মুখের উপর না বলাতে সানের ইগো হার্ট হয়ে যায়। তবে ইউশি ভুল করে তার ফোনটা এখানে ফেলে রেখে চলে যায়। এ সময় ইউশির ফোনে সং এর কল আসে। সেও একজন সুপারস্টার ছিল। সং ও এই রুলটাকে নেওয়ার জন্য ইউশিকে তার প্রাইভেট টিউটর হিসেবে নিয়োগ দিতে চায়। এটা শুনে সান বলে, তুমি বই দেখে তোমার মতো পড়া শুরু করো, কারণ ইউশি তোমার কাছে যেতে পারবে না। সে এখন আমার প্রাইভেট টিউটর। এটা বলে সান ফোনটা রেখে দেয়। তখন ইউশি চলে আসে তার ফোনটা নেওয়ার জন্য। সান ইউশিকে বলে, আমি ভেবেছিলাম তোমাকে টিউটর হিসেবে রাখবো না, কিন্তু ঠিক আছে, তুমি যখন এত করে আমার টিউটর হতে চাইছো তখন কি আর করার, আমি তোমাকে টিউটর হিসেবে নিয়োগ দিতে রাজি আছি। ইউশি রেগে গিয়ে বলে, আমি তোমার টিউটর হওয়ার জন্য এখানে আসিনি, আমি আমার ফোনটা নিতে এসেছি। ইউশি সানকে পড়াতে না চাইলে সান বলে, আমি তোমার নামে প্রাইভেট টিউটর কোম্পানিতে কমপ্লেন করে দিব। আর কমপ্লেনের নাম শুনে ইউশি তো একটু ভয় পেয়ে যায়, কারণ আগে থেকে তার নামে কমপ্লেন রয়েছে। তার নামে যদি আরো একটি কমপ্লেন আসে তাহলে সে আর কোনোদিনই প্রাইভেট টিউটর হতে পারবে না। তাই বাধ্য হয়ে ইউশি সানের টিউটর হতে রাজি হয়ে যায়। তারপর সে ম্যানেজারের কাছে গিয়ে একটি কন্ট্রাক্ট পেপারে সাইন করে। পরের দিন সানকে পড়ানোর জন্য ইউশি তার বাড়িতে চলে আসে। বাড়িতে ঢুকতে না ঢুকতেই সান ইউশিকে বলতে শুরু করে, এই বাড়িতে কখন কি কি করা যাবে আর কি কি করা যাবে না সবকিছু তোমাকে বলে দিচ্ছি। সান ইউশিকে সাবধান করে দিয়ে বলে, ভুলেও আমার রুমে প্রবেশ করবে না। যাই হোক, এবার ইউশি সানকে হিস্ট্রি পড়ানোর কাজে লেগে পড়ে। তবে সানকে দেখে বুঝাই যাচ্ছিল সে হিস্ট্রি পড়তে মোটেও ইন্টারেস্ট ছিল না। এই জন্য সে বিভিন্ন বাহানা দিতে থাকে। এখন ড্রামার শুটিং এর জন্য সানকে বাইরে যেতে হবে। সে ইউশিকেও তার সাথে যেতে বলে। ইউশি বলে, আমি তোমার প্রাইভেট টিউটর, তোমার অ্যাসিস্ট্যান্ট না।
সান ইউশিকে ভয় দেখিয়ে বলে, তুমি যদি আমার সাথে না যাও তাহলে কিন্তু আমি কমপ্লেন করে দিব। বেচারি ইউশিকে এবারও বাধ্য হয়ে সানের সাথে যেতে হয়। সানদের যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল সে রাস্তায় আবার প্রচুর জ্যাম ছিল। এটা দেখে ইউশি বলে, আমার কাছে একটা আইডিয়া আছে। দেখা যায় ইউশির সামনে বসে স্কুটার চালাচ্ছে আর সান তার পিছনে বসে আছে। সান রেগে মেগে বলতে শুরু করে, আমি একজন সুপারস্টার আর আমি কিনা স্কুটারে করে যাতায়াত করছি, লোকজন দেখলে কিভাবে। তারপর ওরা শুটিং স্পটে চলে আসে এবং সানের শুটিং শুরু হয়ে যায়। ড্রামাতে ফিমেল লিড হিসেবে যে অভিনয় করছিল সে হঠাৎ করে সানকে কিস করে বসে, তবে এটা স্ক্রিপ্টে ছিল না। সান তো এতে প্রচন্ড রেগে যায় এবং বারবার দাঁত ব্রাশ করতে শুরু করে দেয়। এই ড্রামাতে একটা স্ট্যান্ড সিনও ছিল, তবে আজ কোনো কারণে তাদের স্টান্টম্যান আসেনি। তাই সান বলে সে নিজেই এই স্টান্টটি করবে। ইউশি তাকে নিষেধ করে এত ডেঞ্জারাস স্টান্ট না করার জন্য, তবে সান তো কোনো কথাই শুনে না। আর ইউশি যে ভয়টা পাচ্ছিল সেটাই সত্যি হয়। আসলে স্টান্ট করার জন্য সানকে যে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল সেটা ছিঁড়ে যায়, যার কারণে লাফ দেওয়ার সময় সান উপর থেকে সোজা নিচে পড়ে যায়। এবার সানকে হসপিটালে অ্যাডমিট করা হয়। ডক্টর জানায় সানের তেমন কোনো ক্ষতি হয়নি, শুধুমাত্র হাতে এক জায়গায় ফ্র্যাকচার হয়েছে। কিছুদিনের মধ্যেই সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তারপর আমরা সানকে দেখি সে ইউশিকে কাছে ডাকছিল। ইউশি বলে, তোমার কি কোনো জিনিস প্রয়োজন, বলো আমাকে। সান বলে, দেখো তো আমার হ্যান্ডসাম ফেসের কোনো ক্ষতি হয়েছে কিনা। ইউশি ওর কথা শুনে হাঁ করে তাকিয়ে থাকে। তারপর ম্যানেজার সানকে বলে, আমি তোমার কাছে কাউকে পাঠাচ্ছি তোমার খেয়াল রাখার জন্য। সান বলে, এর কোনো প্রয়োজন নেই, আমার অ্যাসিস্ট্যান্ট আছে তো। এই বলে সে ইউশির দিকে তাকায়। ইউশি বলে, আমি সানের অ্যাসিস্ট্যান্ট না। সান ফোনটা নেয় কম্পিউটার কোম্পানিতে কমপ্লেন করার জন্য। এটা দেখি ইউশি বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ আমি তো সানের অ্যাসিস্ট্যান্ট। এই বলে সে সানের কাছ থেকে ফোনটা নিতে যায়, কিন্তু ভুল করে সে সানের ওই ব্যথা পাওয়া হাতের উপরেই চাপ দিয়ে ফেলে। এতে বেচারা সানের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। তারপর ইউশি ম্যানেজারের সাথে আলাদা করে কথা বলে। তার কাছে মনে হয়েছিল এই অ্যাক্সিডেন্টটা ইচ্ছাকৃতভাবে করানো হয়েছে, কারণ আজকে স্টান্টম্যান আসেনি, আবার আজই সানের অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা মোটেও স্বাভাবিক না। ম্যানেজার বলে, আমি ইনভেস্টিগেশন করানোর ব্যবস্থা করছি। অন্যদিকে আমরা ইউশির বয়ফ্রেন্ডকে দেখতে পাই। তাকে ইউশির বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা যায়। দেখে বোঝাই যাচ্ছিল তাদের মধ্যে কিছু একটা চলছে। এদিকে হসপিটালে বসেও ইউশি সানকে হিস্ট্রি পড়াতে শুরু করে, তবে এবার সে একটু অন্যভাবে পড়াতে শুরু করে। মানে সে সানের ফেভারিট কার্টুন ক্যারেক্টার দিয়ে ইতিহাস বুঝাতে থাকে, ফলে এবার আর ইতিহাস পড়তে সানের বোরিং লাগে না। তারপর ইউশি সানের খেয়াল রাখতে রাখতে এখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন ইউশি যখন ঘুম থেকে ওঠে তখন সান তো কমপ্লেন করতে শুরু করে যে ইউশি সারা রাত তার হাতের উপর মাথা রেখে ঘুমিয়েছিল, এজন্য নাকি সান সারা রাত ঘুমাতেও পারেনি। যাই হোক, আজ সানের সঙ্গে দেখা করতে সানের এক বন্ধু আসে। এই ছেলেটির নাম চাও। চাও অনেক বড় একজন সুপারস্টার, এমনকি ইউশিও তার ফ্যান ছিল। সে সানের সাথে দেখা করে চলে যায়। এদিকে হসপিটালে থেকে থেকে সান তো বোরিং ফিল করছিল, এজন্য সে ইউশিকে বলে তাকে বাইরে নিয়ে যেতে। বাইরে বের হওয়ার আগে সান ভালো মতো তার মুখটা ঢেকে নেয় যাতে কেউ তাকে চিনতে না পারে। ওরা বাইরে আসলে একটা মেয়ে সানকে সঙ্গের লিফটেড দেয়। সঙ্গে তো সানের একদমই সহ্য হয় না, তাই সে লিফটেডটাকে ছুঁড়ে দূরে ফেলে দেয়। এই চক্করে তার স্যান্ডেলটাও গিয়ে পড়ে পানিতে। সান তো সোজা চলে যায় দোকানে নতুন জুতা কেনার জন্য, তবে সানের যে জুতাগুলো পছন্দ হয়েছিল সেগুলো ছিল অনেক বেশি এক্সপেন্সিভ। এত টাকা তো ইউশির কাছে ছিল না, তাই সে তার সামর্থ্য অনুযায়ী সানকে একজোড়া জুতা কিনে দেয়। দোকান থেকে বাইরে আসার পর ইউশি তার বয়ফ্রেন্ডকে দেখতে পায়, তাও আবার তারই বেস্ট ফ্রেন্ডের সাথে। এটা দেখি ইউশি খুবই কষ্ট পায়। ইউশির বয়ফ্রেন্ড ইয়ান বলে, তুমি আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন? আজ সকালেই তো আমরা ব্রেকআপ করে নিয়েছিলাম। এটা বলে ইয়ান ইউশিকে একটা মেসেজ দেখায়। মেসেজ দেখি ইউশি বুঝতে পারে এটা সানের কাজ। আসলে সকালে ইউশির বয়ফ্রেন্ড ইউশিকে মেসেজ করে বলেছিল সে তাদের সম্পর্কটা আর কন্টিনিউ করতে চায় না। এই দেখে সান লিখে দিয়েছিল, তুমি আমার সাথে কি ব্রেকআপ করবে? আমি তোমার সাথে ব্রেকআপ করছি। ইউশির বয়ফ্রেন্ড ইউশিকে অনেক কথা শোনাতে শুরু করে। তখন সান এসে ইউশির পক্ষ নিয়ে কথা বলে। ইয়ান বলে, আমাদের
আমাদের মাঝে কথা বলার তুমি কে? সান তো এখন বলতে পারছিল না যে সে কে। সে যদি তার আসল পরিচয় দেয় তাহলে এখানে তো তার ফ্যানেরা এসে ভিড় করবে, যেটা সান চায় না। তাই সে বলে আমি ইউশির বয়ফ্রেন্ড, তাই এখন থেকে তুমি ওর থেকে দূরে থাকবে। এই বলে সে ইউশিকে নিয়ে ইয়ানের সামনে দিয়ে চলে যায়। তারপর ওরা দুজন বাড়িতে ফিরে আসে, কিন্তু ইউশির মনটা তো অনেক বেশি খারাপ ছিল, কারণ তার বয়ফ্রেন্ড তার সাথে চিট করেছে। ইউশি বাড়ি যাওয়ার পর সান তার বন্ধু চাওকে ফোন করে এবং বলে ব্রেকআপের পর তার অ্যাসিস্ট্যান্ট কেমন যেন একটা হয়ে গিয়েছে, মানে সে এতটাই অন্যমনস্ক হয়ে গিয়েছে যে ওষুধ দেওয়ার বদলে আমাকে ড্রিঙ্কস দিয়ে দিচ্ছে, আবার কখনো বা গরম পানির জায়গায় ঠান্ডা পানি রেখে দিচ্ছে। চাও বলে তোমার যদি তোমার অ্যাসিস্ট্যান্টের কথা এতই মনে পড়ে তাহলে তুমি তাকে ফোন করো না, আমাকে কেন ফোন করেছো? তারপর তো সান সত্যি ইউশিকে ফোন করে। ইউশি তখন পায়ে সামান্য আঘাত পেয়েছিল, আর সান কল্পনা করে নেয় ইউশি সুইসাইড করতে যাচ্ছে। এখন হঠাৎ করে ইউশির বাড়িতে আগুন লেগে যায় এবং সে আগুন আগুন বলে চিৎকার করতে শুরু করে। এই চিৎকার শুনে সান দৌড় দেয় ইউশির বাড়িতে যাওয়ার জন্য। সান ইউশিকে তার বাড়িতে নিয়ে আসে আর বলে যতদিন না তোমার বাড়ি সম্পূর্ণ ঠিক হচ্ছে ততদিন তুমি আমার বাড়িতে থাকতে পারো। সান ইউশিকে গেস্ট রুমে থাকতে বলে নিজেও ঘুমাতে। মাঝরাতে সান পানি খাওয়ার জন্য বের হলে সোফায় ইউশিকে বসে থাকতে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর জিজ্ঞাসা করে এত রাতে সে এখানে কি করছে। ইউশি বলে তাকে যে রুমে থাকতে দেওয়া হয়েছে সেখানে তো কোনো ব্যাডই নেই। সান বলে তুমি আমাকে আগে জানাওনি কেন? ইউশি বলে আমি তোমার ঘুমে ডিস্টার্ব করতে চাইনি, এই জন্য দরজার নিচ দিয়ে একটা নোট লিখে পাঠিয়েছিলাম। সান দেখে ওই নোটটা তো তার জুতার নিচে আটকে গিয়েছে। যাই হোক, পরের দিন ইউশি বলে আমাকে তো বাড়িতে যেতে হবে আমার জিনিসপত্র নিয়ে আসার জন্য। সান বলে হ্যাঁ হ্যাঁ যাও। সান তো এটা ভেবে খুবই খুশি হচ্ছিল যে ইউশি চলে গেলে এখন আর তাকে পড়তে বসতে হবে না। আর সত্যি ইউশি না থাকাতে আজ সান একদমই পড়তে বসে না। বাইরে আবার তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, এজন্য সানের ইউশির জন্য অনেক চিন্তা হচ্ছিল, কারণ এখন অনেক রাত হয়ে গিয়েছে এবং ইউশি এখনো ফিরে আসেনি। কিছুক্ষণ পর ইউশি ভিজে ভিজে সানের বাসায় ফিরে আসে। সান তাকে ভিতরে আসতে বলে। তারপর সান পড়ার হাত থেকে বাঁচার জন্য একটা আইডিয়া বের করে। সান খুব ভালো করেই জানতো ইউশি ড্রাইভ করতে পারে না, তাই সে ইউশিকে ড্রাইভ শেখার জন্য ড্রাইভিং সেন্টারে পাঠিয়ে দেয়। সান তো নিশ্চিন্তে বসে টিভি দেখছিল। হঠাৎ করে হসপিটাল থেকে সানের কাছে ফোন আসে। সান হসপিটালে গেলে ড্রাইভিং ক্লাসের হেড সানকে বকা দিতে শুরু করে, কেননা ইউশি ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট করে গাড়ির অবস্থা খারাপ করে দিয়েছে, সেই সঙ্গে কিছু লোককে আহত করে দিয়েছে। বর্তমানে তারা এখন হসপিটালে ভর্তি রয়েছে। সান তখন বলে ইউশি তো নতুন নতুন গাড়ির ড্রাইভিং শিখছে, তো আপনি কেন তাকে একা ছাড়লেন? যারা আহত হয়েছে সান তাদের হসপিটালের বিল দিয়ে দেয় এবং সব ঝামেলা মিটমাট করে ইউশিকে নিয়ে চলে আসে। তারপর তো সান নিজেই ইউশিকে ড্রাইভিং করা শিখাতে থাকে। ড্রাইভিং শেখানোর শুরুতে সান ইউশিকে শিখাতে থাকে কিভাবে ব্যাকআপ করতে হয়, কিন্তু ইউশি তো এতটাই জোরে ব্যাকআপ গিয়ারে চাপ দেয় যে সানি সোজা হসপিটালে পৌঁছে যায়। ওই দিন বাড়ি ফেরার পর সানের তার রুমে পৌঁছাতে খুবই কষ্ট হচ্ছিল, কারণ সে তার পায়ে অনেক ব্যথা পেয়েছে। সে ইউশিকে ডাকতে শুরু করে, কিন্তু ইউশির তো কোনো খোঁজই ছিল না। যখন সে ইউশিকে খুঁজে পায় তখন সান তাকে অনেক বকা দেয়। তারপর যখন সে রেগে মেগে রুম থেকে বের হচ্ছিল তখন সে মুখ থুবড়ে পড়ে যায়। ইউশি তখন সানকে উঠিয়ে তার রুমে নিয়ে যেতে শুরু করে। সানের রুমের কাছে এসে ইউশি দাঁড়িয়ে পড়ে, কেননা সান তাকে তার রুমে প্রবেশ করতে নিষেধ করেছিল। সান বলে এখন তুমি আমার সাথেই যাবে। ইউশি সানের রুমে যেয়ে দেখে পুরো রুম বিভিন্ন ধরনের কার্টুন ক্যারেক্টার এবং খেলনা দিয়ে সাজানো, এই জন্যই মূলত সান কাউকে তার রুমে প্রবেশ করতে দেয় না। তারপর আমরা দেখি সান ভালো হয়ে যাওয়ার পর আবারও শুটিং এ ফিরে এসেছে। সবাই তাকে ওয়েলকাম জানায়। ড্রামায় যে মেয়েটা ফিমেল লিড হিসেবে অ্যাক্টিং করছিল সে সানকে ওয়েলকাম জানাতে লিলি ফুল উপহার দেয়, কিন্তু এই ফুলে আবার সানের অ্যালার্জি ছিল, তাই সে ইউশিকে এই ফুলটা ফেলে দিতে বলে। ইউশি যখন এই ফুলগুলো ফেলতে যাচ্ছিল তখন একটা মেয়ের এই ফুলগুলো অনেক পছন্দ হয়ে যায় এবং সে ওই ফুলগুলোকে নিয়ে নেয়। মেয়েটার নাম ছিল মিনি। সেও সানের সাথে একই ড্রামায় কাজ করবে। সে ওই ফুলগুলো নিয়ে গিয়ে সানকে দেয়, কারণ সে সানের অনেক বড় ফ্যান ছিল। সান তো এই ফুলগুলোকে এখানে দেখে বলে আবারও এ ফুল এখানে। ইউশি এসে তখন ফুলগুলো নিয়ে নেয় এবং বলে এ ফুলে সানের অ্যালার্জি আছে। তারপর আমরা শুটিং স্পটে সংকে আসতে দেখি। সান আর সং কেউই একে অপরকে একদমই সহ্য করতে পারে না। সং সানকে বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথা বলে উস্কাতে শুরু করে যাতে
সান তার গায়ে হাত তোলে। আর হয়ও ঠিক এমনটাই। সান যখনই সংকে একটা ঘুষি মারে তখন দূর থেকে একজন তার ফটো ক্লিক করে নেয়। এ লোকটা সঙেরই ভাড়া করা লোক ছিল। ছবি তোলা হয়ে গেলে সংও এবার সানকে মারতে শুরু করে। তখন সবাই এসে তাদেরকে থামায়। কিছুক্ষণ পর সানরা জানতে পারে সে যে সংকে মেরেছিল এই ভিডিওটা নাকি ভাইরাল হয়ে গিয়েছে। ওরা সবাই বুঝতে পারে এখানে সং ইচ্ছে করে সানকে ফাঁসিয়েছে। যাই হোক, সানের কাছে এবার একটা পারফিউম বিজ্ঞাপনের অফার আসে। পরের দিন সান সেই মতো শুটিং এর জন্য পৌঁছে যায়। ইউশি শুটিং স্পটে ঘুমিয়ে পড়েছিল এবং ওর গায়ে অনেক মশা বসেছিল। এটা দেখে সান বিজ্ঞাপনের ওই পারফিউম ইউশির গায়ে লাগিয়ে দেয় যাতে তাকে মশা না কামড় দেয়। এমন সময় তো ইউশির ঘুম ভেঙে যায়। সে সানকে দেখে প্রশ্ন করে, তুমি এখানে কি করছো? সান বলে, আমি তো মশা তাড়াচ্ছিলাম। ইউশি দেখে একটা মশা এসে সানের গালে বসেছে। ইউশি মশা তাড়ানোর জন্য এমন জোরে সানের গালে থাপ্পড় মারে যে সানের গালটাই লাল হয়ে যায়। এই লাল গাল নিয়ে সান তার শুটিং কমপ্লিট করে। তারপর সান দেখে ইউশির গায়ে অ্যালার্জি বের হতে শুরু করেছে। ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পর জানা যায় সেই পারফিউম লাগানোর জন্যই ইউশির এই অবস্থা হয়েছে, যেটা সান তাকে লাগিয়ে দিয়েছিল। সান তার ম্যানেজারকে ওই পারফিউমটি টেস্টিং সেন্টারে পাঠাতে বলে। পরের দিন সকালে সানের ম্যানেজার মিনিকে নিয়ে হাজির হয় সানের বাড়িতে। সে তো ইউশিকে এখানে দেখে খুবই অবাক হয়। ইউশি জানায় তার বাড়িতে আগুন লেগে গিয়েছিল, এজন্য কয়েকদিনের জন্য সে সানের বাড়িতে থাকার জন্য এসেছে। যাই হোক, এই মিনি হচ্ছে সানের ম্যানেজারের ভাগ্নি, এই জন্য সেও ম্যানেজারের সাথেই এসেছে। তো ম্যানেজার জানায় পারফিউম টেস্ট করে জানা গিয়েছে ওর মধ্যে আসলে এমন কিছু আছে যা শরীরের জন্য ক্ষতিকর। সান বলে এখন থেকে সে পরীক্ষা না করে কোনো বিজ্ঞাপনে আর অ্যাড করবে না। সান তার ম্যানেজারকে বলে ওই পারফিউম ব্র্যান্ডের সাথে কন্ট্রাক্ট ভেঙে ফেলতে। অন্যদিকে আমরা দেখি এই সবকিছুর পিছনে তো সং এর হাত রয়েছে। সেই বিভিন্নভাবে সানের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। এদিকে চাও আসে সানের বাড়িতে তার সাথে দেখা করার জন্য। আর চাওকে দেখে মিনি তো পুরো পাগল হয়ে গিয়েছিল। প্রথম দেখাতেই সে চাওয়ের প্রেমে পড়ে যায়। যাই হোক, আজ সন্ধ্যায় সবাই একটা পার্টিতে যায়। সেখানে আবার ইউশি ড্রিঙ্কস করে ফেলে। সান আসে তাকে নিয়ে যাওয়ার জন্য। তবে ইউশি তো সানকে দেখে মনে করে এটা তার এক্স বয়ফ্রেন্ড। নিশার ঘরে ইউশি তো তার উপরে বমি করে দেয়। সান তাকে কোনো মতে সামলিয়ে বাড়ি নিয়ে যায়। বাড়ি যাওয়ার পর ইউশি কিছুতেই সানকে ছাড়ছিল না। সান বলে, আমি তোমার এক্স বয়ফ্রেন্ড না, আমি সান। ইউশি বলে, আমি জানি তুমি সান। এখন সান হঠাৎ করে ইউশিকে কিস করে বসে। কিস করার পরে তার মনে হয় সে কাজটা ঠিক করেনি। পরের দিন সকালবেলা ইউশি দেখে তার ড্রেস চেঞ্জ করা হয়েছে, তার উপর আবার ওর পাশে কেউ একজন ঘুমিয়ে রয়েছে। এটা দেখে তো ইউশি চিৎকার করে ওঠে। তবে দেখা যায় ওর পাশে মিনি ঘুমিয়েছিল। মিনি বলে, তোমার ড্রেস চেঞ্জ করার জন্য সান রাত 2টার সময় আমাকে ফোন করে এখানে ডেকে এনেছে, তারপর আমি এখানেই ঘুমিয়েছিলাম। ইউশির মনে পড়ে আগের দিন রাতে সে সানের উপর বমি করে দিয়েছিল, এজন্য সে যায় সানকে সরি বলতে। তবে সান মনে করে ইউশি তাকে জিজ্ঞাসা করবে আগের দিন সে তাকে কেন কিস করেছিল। এই ভেবে ভয়ে সান দরজা বন্ধ করে দেয়। তারপর আবার সে দরজা খোলে আর ইউশির সাথে কিছুক্ষণ কথা বলার পর সে বুঝতে পারে ইউশির তো গতকালের কোনো কথাই মনে ছিল না। তারপর সান চাওকে সব ঘটনা খুলে বলে। তবে এই সবকিছু যে তার সাথে হয়েছে সেটা সে বলে না। সান বলে, এই ঘটনাগুলো আমার এক বন্ধুর সাথে ঘটেছে। তবে চাও তো খুব ভালো করে বুঝতে পারে যে এসব সানের সাথে ঘটেছে। চাও বলে, তোমার সে বন্ধু কি তার অ্যাসিস্ট্যান্টকে পছন্দ করে? সান বলে, আমার বন্ধু তো এটাই জানে না যে সে তার অ্যাসিস্ট্যান্টকে পছন্দ করে কিনা। তখন চাও বলতে শুরু করে, যদি কেউ কাউকে পছন্দ করে তাহলে কি কি লক্ষণ দেখা যেতে পারে। বাড়িতে গিয়ে সান ইউশিকে একটা মুভি দেখাতে শুরু করে যেখানে নায়ক নায়িকারা কিস করছিল। আসলে সান ইউশিকে বোঝানোর চেষ্টা করছিল যে কিস করাটা একটা নর্মাল বিষয়। ইউশি বলে, হতে পারে কিস করাটা একটা নর্মাল বিষয়, তবে ফার্স্ট কিস কোনো নর্মাল না। সান তো এবার আরো ভয় পেয়ে যায়, কারণ ইউশি তো জানে না তাকে ফার্স্ট কিসটা সানই করেছে। তখন সেখানে সানের ম্যানেজার চলে আসে আর বলে, সান যে পারফিউমের বিজ্ঞাপনটা করেছিল সেটা দেখে লোকজন তো সে পারফিউম কিনতে শুরু করেছে এবং খুবই খারাপ রিভিউ দিচ্ছে যে এই পারফিউম ইউজ করার পর তাদের শরীরে অ্যালার্জি বা চুলকানি হচ্ছে। এর ফলে সানের রেপুটেশন খারাপ হতে শুরু করে। ম্যানেজার বলে, এই
পারফিউম লঞ্চ করার পিছনে শাও নামের কোনো এক ডিরেক্টরের হাত রয়েছে। তবে শাও এখন কোথায় আছে তা কেউই জানে না, তাই এখন সব রেসপন্সিবিলিটি সানকেই নিতে হবে। সান তার ম্যানেজারকে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করতে বলে। এদিকে প্রেস কনফারেন্সের কথা শুনে সং এর গার্লফ্রেন্ড তো খুব ভয় পেয়ে যায়, কারণ কনফারেন্স হলে সবকিছু ঠিক হয়ে যাবে, শাও ধরা পড়ে যেতে পারে আর তাদের সানের ক্ষতি করার প্ল্যানটা খারাপ হয়ে যাবে। সং বলে, তোমাকে চিন্তা করতে হবে না, আমি ডিরেক্টরকে বলে দিয়েছি সে যেন কিছুদিনের জন্য বিদেশে চলে যায়। এখন সানকে দেখা যায় সে ডিনারের সময় ভুল করে মাশরুম খেয়ে ফেলে। মাশরুমে আবার সানের খুবই অ্যালার্জি ছিল, এর ফলে সে অসুস্থ হয়ে পড়ে, যার কারণে সে পরের দিন আর কনফারেন্সে যেতে পারে না। তার বদলে ইউশিকে পাঠানো হয়, যেহেতু সে সানের অ্যাসিস্ট্যান্ট ছিল। কিন্তু ইউশি তো কিছুতেই এ কনফারেন্সে যেতে রাজি হয় না। এখানে আমরা জানতে পারি ইউশি আবার বেশি মানুষের সামনে আসলে নার্ভাস হয়ে পড়ে। কনফারেন্সে সে এত মানুষ দেখে সত্যি অনেক বেশি নার্ভাস হয়ে যায়, যার ফলে সে একটা কথাও বলতে পারে না। এখানে ইউশি মাইক ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর কনফারেন্সে সানি চলে আসে এবং রিপোর্টারদেরকে সব প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিয়ে দেয়, আর এটাও বলে ডিরেক্টর শাওকে এয়ারপোর্ট থেকে পুলিশরা অ্যারেস্ট করেছে। সেই সঙ্গে না জেনে না বুঝে এই বিজ্ঞাপনটা করার জন্য সান সবার কাছে ক্ষমাও চায়। এখন প্রেস কনফারেন্স শেষ হলে সান সব জায়গায় ইউশিকে খুঁজতে শুরু করে। কিছু মেয়েরা বলা বলি করছিল একটা মেয়ে ব্রিজের দিকে গিয়েছে। সানের কাছে মনে হয় ওরা ইউশির কথাই বলছে। সান ব্রিজের কাছে গিয়ে ইউশিকে খুঁজে পেয়ে যায়। সে মনে করছিল ইউশি সেট করতে যাচ্ছে। সান এসে তখন ইউশিকে জড়িয়ে ধরে এবং তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। সান জানতে পারে অনেক মানুষের ভিড়ে গেলে ইউশি প্যানিক করতে শুরু করে। এর কারণ ছোটবেলায় একটি অ্যাক্সিডেন্টে ইউশির মা মারা গিয়েছিল। ইউশি অনেক লোকের ভিড়ে তার মাকে মৃত অবস্থায় দেখতে পেয়েছিল। তখন থেকেই রক্ত এবং অনেক লোকের ভিড়ে গেলে ইউশির প্যানিক অ্যাটাক হতে শুরু হয়। ইউশির স্বপ্ন সে একজন টিচার হবে, তবে অনেক লোকের মাঝে গেলে তার প্যানিক অ্যাটাক হয় বলে সে এখনো একজন প্রাইভেট টিউটরই রয়ে গিয়েছে। সবটা জানতে পেরে সানের ইউশির জন্য অনেকটা খারাপ লাগে। পরের সিনে আমরা সানকে ইউশিদের ইউনিভার্সিটিতে ক্লাস করতে দেখি, কারণ সানের ঐতিহাসিক ড্রামাতে রুল রয়েছে আর তাকে ওই রুলটি আরো ভালোভাবে করার জন্য ডিরেক্টরি তাকে ইতিহাস ক্লাস করার জন্য বলেছে। তো আমরা তো জানি সানের ইতিহাস পড়তে একদমই ভালো লাগে না, তবে এখন কি আর করার। এই ইউনিভার্সিটিতে সান যতদিন ক্লাস করবে ততদিন এখানেও ইউশি তার অ্যাসিস্ট্যান্ট হয়েই থাকবে। তবে সান আর ইউশি যখন জানতে পারে ইউশির এক্স বয়ফ্রেন্ড মানে ইয়ান এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে এসেছে, তখন ওরা দুজনই অবাক হয়ে যায়। তারপর আমরা সানদের ক্লাসের নতুন একটা ছেলেকে দেখতে পাই। ওর নাম ছিল ওয়েন। সে ইউশির পায়ের কাছে একটা হেয়ার ক্লিপ পরে থাকতে দেখে। ওয়েন এটা তুলে ইউশির মাথায় পরিয়ে দেয়। এটা দেখে তো সানের ওয়েনের উপর প্রচন্ড রাগ হয়। তারপর সে দেখে মিনি তো ওয়েন নামের ছেলেটার বন্ধু হয়ে গিয়েছে। এটা দেখে সে আরো বিরক্ত হয়। আসলে মিনি আগে থেকেই ওয়েনকে চিনতো। ইউশি এসে হেয়ার ক্লিপটি ফেরত দিয়ে বলে এটা আমার না। যাই হোক, সান যখন হোস্টেল রুমে যায় থাকার জন্য, তখন সে দেখে ওয়েন তার রুমমেট। এটা দেখে তো সান আরো বেশি বিরক্ত হয়। অন্যদিকে আজ ইউশির বাবা বিদেশ থেকে দেশে ফিরে এসেছে। ইউশি যায় ওর বাবাকে রিসিভ করতে। ইউশি তার বাবাকে জানায় তাকে কিছুদিন হোটেলে থাকতে হবে, কারণ আগুন লাগার পর বাড়িটার এখনো মেরামতের কাজ চলছে। ইউশি ওর বাবাকে মিথ্যা কথা বলে যে সে এই কয়েকদিন তার এক বান্ধবীর বাড়িতে ছিল। বাবাকে হোটেলে রেখে ইউশি চলে আসে ভার্সিটিতে। লাঞ্চ টাইমে ওয়েন ইউশির ফেভারিট খাবার নিয়ে তার কাছে আসে। ইউশির এক্স বয়ফ্রেন্ড ইয়ানো ইউশির জন্য খাবার নিয়ে এসেছিল, আর সান বসে বসে এসব কিছু দেখছিল, সাথে অনেক বেশি জালাস ফিল করছিল। সে তো ওদের দুজনের কাছ থেকে নিয়ে গিয়ে নিজেই খেতে শুরু করে। এই দেখে ওয়েন আর ইয়ান দুজনই সানের দিকে হা হয়ে তাকিয়ে থাকে। পরের দিন ছিল সানের জন্মদিন। ইউশি সানকে জিজ্ঞাসা করে আজ রাতে সে ফ্রি আছে কিনা। সান তো মনে করে ইউশি তাকে জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করছে। এটা ভেবে সান তো মনে মনে অনেক খুশি হয়। সে কিছু বলতেই যাবে, তখন ওয়েন এসে বলে আজ রাতে শুটিং স্টার দেখা যাবে, তোমরা সবাই দেখবে তো। এই কথা শুনে সান বুঝতে পারে ইউশি শুধু তাকে শুটিং স্টার দেখার জন্য জিজ্ঞাসা করেছে যে সে ফ্রি আছে কিনা। তাই সান বলে দেয় আমি একদমই যাব না। সান যাবে না বলেও রাতের বেলায় ছাদে চলে যায়।
তবে এখানে ইউশিরা কেউই ছিল না, সেখানে শুধু ইয়ান ছিল। সে ছাদের দরজা লক করে দিয়ে চলে যায়। এর কারণ সে আর সান একে অপরকে পছন্দ করে না। সান যখন নিচে যাওয়ার জন্য দরজা খুলতে যায় তখন দেখে এটা কেউ লক করে দিয়েছে। তার ফোনে তো নেটওয়ার্কও ছিল না যে সে কাউকে কল করে হেল্প চাইবে। এদিকে ইউশিরা তো ছাদে না গিয়ে ইউনিভার্সিটির ক্যাম্পাসে বসে শুটিং স্টার দেখছিল। অনলাইনে আসার পর ইউশি দেখে আজ সানের জন্মদিন ছিল। সে তখনই চলে যায় সানের জন্য একটা গিফট কিনতে। অন্যদিকে সানের ম্যানেজাররা সানকে সব জায়গায় খুঁজতে শুরু করে। ম্যানেজার ইউশিকেও জানায় হানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ইউশিও তখন সানকে খুঁজতে শুরু করে। অনেকক্ষণ খোঁজার পর ইউশির মাথায় আসে ওয়েন যদি আজ সকালে না এসে পড়তো তাহলে হয়তো সান ছাদে যেতে রাজি হতো। ইউশি ছাদে চলে আসে সানকে খুঁজতে, আর সে তাকে এখানে পেয়েও যায়। সান তখন ছাদের একদম কিনারায় দাঁড়িয়েছিল। দেখে মনে হচ্ছিল সে হয়তো সেখান থেকে লাফ দিবে। এটা দেখে তো ইউশি ভয় পেয়ে দৌড়ে গিয়ে সানকে জড়িয়ে ধরে আর বলে, তোমার জীবনে যাই সমস্যা থাকুক না কেন তুমি আমাকে বলতে পারো, আমি সবসময় তোমার পাশে থাকবো। তারপর সে সানকে জন্মদিনের উইশ করে এবং সানকে একটা গিফট দেয়। এতে তো সান অনেক বেশি খুশি হয়ে যায়। ওরা যখন কথা বলছিল তখন একটা শুটিং স্টার দেখতে পায়। সান আর ইউশি দুজনই তখন উইশ করে। এখন সান তো ইউশিকে পছন্দ করতে শুরু করেছিল, তাই সে এবার মন দিয়ে পড়াশোনা করতে শুরু করে যাতে ইউশি ওর উপর খুশি হয়। ইয়ানও বুঝতে পারে যে সান ইউশিকে পছন্দ করে। সে সানের কাছে এসে বলে, তুমি যত যাই কিছু করো না কেন ইউশি তোমাকে কোনোদিনই ভালোবাসবে না। সান ও ইয়ানকে বলে দেয়, এসব কিছু নিয়ে তোমার মাথা ঘামানোর প্রয়োজন নেই, তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে থাকো। তারপর সান চাউর সাথে দেখা করে পরামর্শ চায়। সে বলে আমার সেই বন্ধুটি তার অ্যাসিস্ট্যান্টকে পছন্দ করতে শুরু করেছে আর সে এটা বুঝতে পেরেছে। তাহলে এখন সে বন্ধুটির কি করা উচিত? চাও বলে তুমি তোমার বন্ধুকে বলে দিও সে যেন আর দেরি না করে মেয়েটিকে তার মনের কথা বলে দেয়। পরদিন সান ইউশিকে একটি জায়গায় দেখা করতে বলে। সান ঠিক করে ফেলেছিল আজ সে ইউশিকে তার মনের কথা জানিয়ে দিবে। সানের কথা মতো ইউশিও সে লোকেশনে পৌঁছে যায়। ইউশি আসলে সান তাকে সুন্দর একটি গান গেয়ে শোনায়। তারপর সান ইউশিকে কিছু বলতেই যাবে তখনই একজন লোক এসে বলে, তাড়াতাড়ি করে এই জায়গাটা খালি করো। লোকটি চলে যাওয়ার পর আবারও সান যখনই ইউশিকে কিছু বলতে যাবে তখনই সানের ফোনটা বেজে ওঠে। এতে তো সান প্রচন্ড বিরক্ত হয়। ফোনটি করেছিল সানের ম্যানেজার। সে জানায় আজ রাতে একটা পার্টি আছে, সানকে সেখানে যেতে হবে। সানের তো ইউশিকে তার মনের কথাটা জানানোই হলো না, তবে সে ইউশিকে তার সাথে পার্টিতে যেতে বলে এবং পার্টিতে যাওয়ার জন্য সান ইউশিকে একটি ড্রেসও উপহার দেয়। এই ড্রেসটি পরে ইউশিকে খুবই সুন্দর লাগছিল। সান তো ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সন্ধ্যায় সান আর ইউশি পার্টিতে পৌঁছে যায়। ওরা এই পার্টিতে ইয়ান আর তার গার্লফ্রেন্ডকেও দেখতে পায়। এদেরকে দেখে তারা দুজন তো খুবই অবাক হয়। আসলে আজকের এই পার্টিটি যে ইনভেস্টর দিয়েছিল সে ইয়ানের গার্লফ্রেন্ড যার নাম জিন তার বাবা ছিল। জিন ইচ্ছা করে ইউশিকে স্টেজে ডাকে এবং সবার সামনে বলে, আমি আর ইউশি একসময় বেস্ট ফ্রেন্ড ছিলাম, তবে ইউশি খারাপ একটা মেয়ে যে ও আমার এবং আমার বয়ফ্রেন্ডের মাঝে ঢুকে পড়েছিল এবং আমার বয়ফ্রেন্ডকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। ইউশি তো এমনিতেই এত মানুষের সামনে দাঁড়িয়ে নার্ভাস হয়ে পড়ে, এজন্য সে কিছুই বলতে পারছিল না। আর এসব কিছু দেখে সান তো খুবই রেগে যায়। তারপর সে স্টেজে এসে বলে, ইউশি এবং ইয়ানের সম্পর্ক 2 বছর আগে থেকেই ছিল। ইয়ান জিনের সাথে রিলেশনশিপে এসেছে মাত্র কয়েকদিন হলো, তাহলে কে কাদের মাঝে ঢুকে পড়েছে এটা সবাই নিশ্চয়ই খুব ভালোভাবেই বুঝতে পারছেন। তারপর সে এটাও বলে, ইউশির মতো মেয়েকে সবাই পছন্দ করবে কারণ সে খুবই ভালো একটা মেয়ে। এই বলে সে সবার সামনে ইউশির কপালে কিস করে। আর পার্টিতে থাকা সবাই তো ওদের ভিডিও করতে থাকে। এ দেখে ম্যানেজার সবাইকে ভিডিও করতে নিষেধ করে, কারণ এগুলো যখন সোশ্যাল মিডিয়া পাবলিক করা হবে তখন সানকে অনেক বিপদে পড়তে হবে। ম্যানেজার কোনো মতে সবকিছু হ্যান্ডেল করে নেয়। তারপর আমরা দেখি আজই সানদের ক্লাসের শেষ দিন ছিল, এই জন্য ওরা সবাই মিলে ছবি তুলতে শুরু করে। সান ওয়েন আর ইউশিকে একসাথে দেখে। ওয়েন ইউশিকে একটা হেয়ার ক্লিপ পরিয়ে দিচ্ছিল, যেটা দেখে আমাদের সান তো খুবই জেলাস ফিল করছিল। সে এত বেশি জেলাস হচ্ছিল যে ইউশির মাথা থেকে হেয়ার ক্লিপটা খুলে বলে, এই হেয়ার ক্লিপটা পরে তোমাকে একদমই ভালো লাগছে না,
এই দৃশ্যটা ইউশির বাবা আবার দেখতে পেয়ে যায়। আসলে ইউশির বাবা এই ভার্সিটির প্রফেসর ছিল। তিনি সানকে তার সাথে অফিসে দেখা করতে বলে। সান ইউশির বাবার অফিসে গেলে উনি ইউশিকে নিয়ে কথা বলতে শুরু করে। ইউশির বাবা বলে ইউশি সবার থেকে আলাদা। সান বলে আমি জানি। ইউশির বাবা তখন বলে তুমি কি জানো ইউশি ভিড়ের মধ্যে যেতে ভয় পায়? সান বলে হ্যাঁ জানি। এটা শুনে তো ইউশির বাবা খুবই অবাক হয়, কারণ ইউশি এই বিষয়টা নিয়ে কারোর সাথে কথা বলে না। ইউশির বাবা সানকে জিজ্ঞাসা করে সে ইউশিকে পছন্দ করে কিনা। সান জানায় সে ইউশিকে অনেক বেশি পছন্দ করে। ইউশির বাবা তখন সানকে বলে সে যেন সবসময় ইউশির খেয়াল রাখে। এখন দেখতে দেখতে সানের অডিশনের দিন চলে আসে হিস্টোরিক্যাল ড্রামাতে পারফর্ম করার জন্য। সংও আসে অডিশন দিতে, তবে লাস্ট পর্যন্ত সিলেক্ট হয় সান, কেননা ঐশী তাকে ইতিহাসের সব বিষয় সম্পর্কে খুব ভালোভাবেই পড়িয়েছিল। সান তো তার রোল পেয়ে গিয়েছে, তাই ইউশিকে এখন আর সানকে পড়াতে হবে না। তাই আগামীকাল সে চলে যাবে। তবে আজ ওরা দুজন একটি পার্কে ঘুরতে যায়, আর সেখানে তারা সারাদিন অনেক মজা করে। পরের দিন ইউশি চলে যায়, যার কারণে সানের মনটা প্রচন্ড খারাপ ছিল। অন্যদিকে ইউশি এখন ছোট একটি বাচ্চাকে প্রাইভেট পড়াচ্ছিল, তবে তারও বারবার সানের কথাই মনে পড়ছিল। এদিকে সানের মন খারাপ দেখে চাও আর মিনি তার কাছে আসে। চাও বলে দেয় সে অনেক আগে থেকেই জানে সান ইউশিকে পছন্দ করে, এখন সে তাকেই মিস করছে, তাই তো সানের মনটা খারাপ। চাও সবকিছু আগে থেকেই জানে। এটা শুনে সান তো অবাক হয় আর জিজ্ঞাসা করে এখন তার কি করা উচিত, সে কিভাবে আবারও ইউশিকে ফিরে পেতে পারে। চাও পরামর্শ দেয় এ বিষয়ে সান যেন ইউশির বাবার সঙ্গে কথা বলে, উনি একমাত্র সানকে হেল্প করতে পারবে। চাওয়ের কথা মতো সান চলে যায় ইউশির বাবার কাছে আর সব কথা খুলে বলে। ইউশির বাবা বলে ইউশি সবকিছু তার নিজের ইচ্ছাই করে, কোনো বিষয়ে আমি কখনোই তাকে জোর করিনি। তবে উনি সানকে একটা বুদ্ধি দেয়, আর সেটা হলো সানকে ড্রামায় ভুলবার অভিনয় করতে হবে। ঐশী যখন দেখবে সান তার অভিনয় ঠিক মতো পারছে না, তখন সে আবারও তাকে ইতিহাস পড়াতে চলে আসবে। আর হয়ও ঠিক এমনটাই। ইউশি আসলে মিনি তার কাছে সাহায্য চায় যে ইউশি যেন তাকে একটু ইতিহাস সম্পর্কে জ্ঞান দেয়, যাতে ড্রামাতে সেও ভালোভাবে অ্যাক্টিং করতে পারে। যাই হোক, পরবর্তী দৃশ্যে আমরা সানকে একটা পার্টিতে দেখতে পাই। সেখানে সান অনেকটাই ড্রিঙ্কস করে ফেলে এবং সব জায়গাতে ইউশিকে খুঁজতে শুরু করে। কেউই তাকে সামলাতে পারছিল না, তাই বাধ্য হয়ে মিনি ইউশিকে ফোন করে আসতে বলে। ইউশি আসলে সান মাতাল অবস্থায় বলে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? ইউশি তো তার প্রশ্নের কোনো জবাবই দেয় না। এটা দেখে সান বলে এটা ইউশি নয়, অন্য কেউ। তোমরা এখনই ইউশিকে নিয়ে এসো, নয়তো সারা রাত আমি এখানেই বসে থাকবো। মিনি ইউশিকে সানের কথায় রাজি হতে বলে, নয়তো সান এখান থেকে যাবে না। এমনি তো সকাল হলে সান সবকিছু ভুলে যাবে। এই ভেবে ইউশি সানকে বলে আমি তোমার গার্লফ্রেন্ড হতে রাজি আছি। সান তো তখন ইউশিকে কিস করে দেয়। তবে সকালবেলা দেখা যায় সানের সবকিছুই মনে ছিল। ইউশি যে তার গার্লফ্রেন্ড হতে রাজি হয়েছে এটা মনে করে সান খুশিতে নাচতে শুরু করে। পরে যখন সান সবার সামনে কার রাতের কথাটা তোলে, তখন ইউশি বলে কাল সানকে পার্টি থেকে নিয়ে আসার জন্য ইউশি তাকে হ্যাঁ বলেছিল। এতে তো সান কিছুটা আপসেট হয়ে যায়। চাও সানকে মন খারাপ করতে নিষেধ করে এবং ইউশিকে কিছুটা টাইম দিতে বলে, যাতে সেও বুঝতে পারে সান আসলেই তাকে কতটা ভালোবাসে। পরের সিনে আমরা দেখি সান তার ঐতিহাসিক ড্রামার শুটিং এ চলে এসেছে। সান তার সাথে ইউশিকেও এখানে নিয়ে এসেছিল। সানরা যে ড্রামাটি করবে তার সাইড রোলে যে মেয়ের অভিনয় করার কথা ছিল সে আজকে আবার আসেনি, তাই ডিরেক্টরও মেয়েটার জায়গায় ইউশিকে অভিনয় করার জন্য বলতে থাকে। ইউশিকে সেই রোলের জন্য একটা ড্রেসও পরিয়ে দেওয়া হয়, আর এই ড্রেসে তো ইউশিকে অনেক বেশি কিউট লাগছিল। তারপর শুটিং শুরু হয়ে যায়। ড্রামার একটা সিনে অনেকগুলো গুন্ডে এসে ইউশিকে বিরক্ত করছিল। তখন ড্রামার সেকেন্ড লিড এসে ইউশিকে বাঁচিয়ে নেয়। তবে ওই ছেলেটির সঙ্গে ইউশিকে দেখে সান তো মনে মনে অনেকটাই রেগে যাচ্ছিল। যাই হোক, তারপর একদিন সান সাহস করে আবারও ইউশিকে বলে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? ইউশি জানায় সে সানের গার্লফ্রেন্ড হতে রাজি আছে। আসলে ইউশি বুঝতে পেরেছিল সে সানকে ভালোবেসে ফেলেছে। ইউশি তাকে হ্যাঁ বলেছে। এটা দেখে সান তো খুশিতে আত্মহারা হয়ে পড়ে। সে তখন ইউশিকে কাছে টেনে নিয়ে কিস করে। সান তাদের রিলেশনের কথা সবাইকে জানাতে চাইছিল, তবে ইউশি তাকে এটা করতে নিষেধ করে, কারণ সে একজন সুপারস্টার।
তার অনেক ফ্যান গার্ল রয়েছে, তারা যদি জানতে পারে সানের গার্লফ্রেন্ড রয়েছে তাহলে হয়তো সমস্যা হতে পারে। সব দিক বিবেচনা করে সান তখন তাদের রিলেশনের কথাটা পাবলিক করে না। অন্যদিকে সং এবার সানের ক্ষতি করার জন্য সান আর ইউশির একটা ছবি ইন্টারনেটে আপলোড করে দেয়। সে কোনোভাবে জানতে পেরেছিল তারা দুজন ডেট করছে, আর এই ছবি দেখে অন্য সবাইও বুঝে মেয়েটা সানের গার্লফ্রেন্ড বানানোর জন্য সানের এজেন্সিও তাকে বকাঝকা করতে শুরু করে। এদিকে ইউশিকে সানের ফ্যানগার্লরা তো অনেক আজে বাজে কথা বলতে শুরু করে। ইউশি ইউনিভার্সিটিতে গেলে সানের ফ্যানগার্লরা তাকে সেখানেও ঘিরে ধরে, আর একসাথে এত মানুষ দেখে ইউশি তো প্রচন্ড নার্ভাস হয়ে যায়। এই সময় মিনি মাইকে চিৎকার করে মেয়েগুলোর উদ্দেশ্যে বলে, তোমরা যদি এই মুহূর্তে এখান থেকে না যাও তাহলে আমি তোমাদের নামে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করব। মেয়েগুলো তখন এখান থেকে চলে যায়। ইউশি বুঝতে পারে তার জন্য নিশ্চয়ই সানকেও অনেক ঝামেলায় পড়তে হচ্ছে। এজন্য ইউশি অনেক ভেবে একটা ডিসিশন নেয়। পরের দিন সানের ম্যানেজার সানকে ফোন করে বলে, তুমি অনেক ভালো কাজ করেছো, আমাদের সব প্রবলেম সলভ হয়ে গিয়েছে। সান অবাক হয়ে জিজ্ঞাসা করে, আমি আবার কি করলাম? ম্যানেজার বলে, কাল রাতে তুমি তো পোস্ট করে বলেছিলে ইউশি আর তোমার মধ্যে কোনো সম্পর্ক নেই, ও শুধু তোমার অ্যাসিস্ট্যান্ট। সব শুনে সান তো অবাক হয়ে যায়। সান বুঝতে পারে গতকাল রাতে ইউশি সানের ফোন থেকে এই পোস্টটা করেছে যাতে সানের কেরিয়ার খারাপ না হয়। সান ইউশিকে বেশ কয়েকবার ফোন করে, তবে ইউশি ফোনটা রিসিভ করে না। তাই বাধ্য হয়ে সান চলে যায় ইউশির বাড়িতে। তবে এখানে এসে সান জানতে পারে ইউশি আর তার বাবা আজ সকালে এখান থেকে চলে গিয়েছে। সান বুঝতে পারছিল না এখন সে ইউশিকে কোথায় খুঁজে পাবে। অন্যদিকে ইউশিকে আমরা তার হোমটাউনে দেখতে পাই। সে এখানে চলে এসেছিল যাতে সান তাকে খুঁজে না পায়। তবে এখানে এসেও ইউশি শান্তিতে ছিল না, কারণ সে প্রতিটা মুহূর্তেই সানকে মিস করতে শুরু করে। এদিকে সানেরও একই অবস্থা। পরের সিনে দেখা যায় সান তার ম্যানেজারকে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করতে বলে। সে সবার সামনে এসে বলে সে আর ইউশি একে অপরকে ভালোবাসে। প্রেসের লোক তো তখন সানকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে শুরু করে দেয়। অপরদিকে এই নিউজটা ইউশিও দেখে। সে সানকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে, এজন্য সে ফিরে আসে। তবে সে দেখে সানের বাড়িতে তালা ঝুলছে। সিকিউরিটি গার্ড জানায় সান আর এখন এ বাড়িতে থাকে না। প্রেস কনফারেন্সের পর সবাই তাকে একে একে ছেড়ে চলে যায়। এখন সান আর সুপারস্টারও নেই। তখনই ইউশির ঘুম ভেঙে যায়, অর্থাৎ এই সবকিছু তার স্বপ্ন ছিল। তবে সে দেখে তার ঠিক পাশেই সান বসে রয়েছে। আসলে সান ইউশিকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিল। ওরা দুজন দুজনকে দেখে অনেকটা ইমোশনাল হয়ে পড়ে এবং একে অপরকে জড়িয়ে ধরে, আর ওদের মধ্যে এখন সব দূরত্ব শেষ হয়ে যায়। অন্যদিকে সানের ম্যানেজারকে দেখানো হয় সে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। তাদের হাতে অনেকগুলো প্রজেক্ট ছিল যেগুলো কমপ্লিট না করেই সান ইউশির কাছে চলে গিয়েছে। এই জন্য ম্যানেজারকে সবকিছু একাই সামলাতে হয়। এদিকে আমরা দেখি চাও আর মিনিও ইউশিদের গ্রামে চলে এসেছে। ওরা সবাই ইউশিদের বাড়িতে অনেক ভালো সময় কাটায়। রাতের বেলা ইউশিকে দেখা যায় সে তার গলার প্যান্ডেন্টটি খুলছিল। প্যান্ডেন্টটি ইউশির মা তাকে দিয়েছিল, এজন্য ইউশি এটা সবসময় গলায় পরে থাকে। কিছু একটাতে হুচুট খেয়ে ইউশি পড়ে যায়। সে তার পায়ে ভীষণ ব্যথা পেয়েছিল। তার হাতে থাকা লাইটটিও বন্ধ হয়ে যায়। তাই ইউশি অন্ধকারে বসে কান্না করতে শুরু করে। তখনই সেখানে সান চলে আসে। সে ইউশিকে শান্ত করে এবং ইউশির প্যান্ডেন্টটিও খুঁজে পেয়ে গিয়েছিল। এটা আবারও ফিরে পেয়ে ইউশি খুবই ইমোশনাল হয়ে পড়ে। এখন পায়ে ব্যথা পাওয়ার জন্য ইউশি হাঁটতেই পারছিল না। তাই সান তাকে পিঠে চাপিয়ে ইউশির রুম পর্যন্ত নিয়ে যায়। ইউশি সানকে বলে, তোমার যদি বাবার সাথে ঘুমাতে অসুবিধা হয় তাহলে তুমি আমার রুমে থাকতে পারো। এই কথা শুনে সান তো খুবই খুশি হয়ে যায়। তবে সে দেখে ইউশি তার জন্য আলাদা একটা বিছানা রেডি করে দিয়েছে। মানে সান ভেবেছিল কি আর হলো কি। যাই হোক, তারপর আমরা দেখি সানের এজেন্সি তার সাথে আবারও নতুন করে কন্ট্রাক্ট সেন্ড করেছে। সান না থাকাতে তাদের এজেন্সিরই লস হচ্ছিল। এ থেকে বোঝা যায় সান কতটা পপুলার। সবাই এটাও জানতে পেরে যায় ওই ছবিগুলো ভাইরাল করার পিছনে সং এরই হাত ছিল। এসব করার মাধ্যমে সে সানের কেরিয়ার খারাপ করতে চাইছিল। সং এর আগেও সানের অনেকভাবে ক্ষতি করতে চেয়েছিল। এই কারণে তাকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়। তারপর কয়েকদিনের পরের সিন দেখানো হয় সানের সে ঐতিহাসিক ড্রামাটি রিলিজ হয়েছে এবং ড্রামাটা সবাই অনেক বেশি পছন্দ করছে। তাই সানের পপুলারিটি আরো বেশি বেড়ে যায়। অন্যদিকে আমরা দেখি মিনি আর চায়েরও কেমিস্ট্রি শুরু হয়ে গিয়েছে। এদিকে ইউশি এখন একটি স্কুলের টিচার, অর্থাৎ সে নিজের ভয়কে কাটিয়ে
ফাইনালি তার স্বপ্ন পূরণ করতে পেরেছে। সান ইউশির স্কুলে আসে ইউশির সাথে দেখা করতে। ওরা দুজন দুজনকে দেখে স্মাইল করে, আর এরকম একটি সুন্দর সিনের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।